কি করেছিস আমার জন্য নূর? কোন ধরনের পাতারা চিহ্ন গলামি করেছিস? যেসব পাতারা চিহ্ন গলামি আমি তোর জন্য করেছি তার এক ছিটে ফুটাও করেছিস? অথচ যখন একটু তোকে পাওয়ার সময় হলো কি এক অদ্ভুত কারণ দেখিয়ে তুই অবহেলা করে আমাকে দূরে সরিয়ে দিতে চাইলি। আমি এতটাই ফেলনা এতটাই অযোগ্য তোর কাছে? শুধুমাত্র তুই মা হতে পারবি না আর তো মনে হলো আমি তোকে ছেড়ে অন্য কাউকে ভালবাসবো তোর প্রতি আমি অবহেলা করব? আমাকে তোর এত ছোট মনে হলো নূর? আমার এই 17 বছরের ভালোবাসা তোর কাছে কি কিছুই মনে হয়নি? আর এখন যেই শুনেছিস আমি অন্য কারো সাথে ঘর বাঁধতে পারবো বাঁধবো তখন তোর খারাপ লাগছে? তাই না? আমার কাছে চাচ্ছিস ডিভোর্স তো আমি তোর কাছে চাইতে পারি না সাথে থাকার অধিকার? কোন যুক্তিতে কত বড় সাহস তোর কোন সাহসে তুই বললি তুই আমাকে ছেড়ে দিতে? ডিভোর্স দিতে শুনি আমি? আমার থেকে ডিভোর্স চাওয়ার সময় তোর বুক কাঁপেনি? একবারও মনে হয়নি তোর সাদাফ মতারা চিহ্ন রে যেতে পারে? মনে হয়নি তোর কাছে? তাই তুই যদি আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলতে পারিস আমাকে ছেড়ে থাকতে পারিস তাহলে তোর চোখের সামনে আমি এই বাড়িতে নতুন সংসার কেন করতে পারবো না? ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় কথাগুলো বলল সাদাফ। নূর নিজের ভুল বুঝতে পারছে। কিন্তু সাদাফের বলা শেষের কথাটি আর নিতে পারল না। সাথে সাথে দুই হাত দিয়ে সাদাফের কলার ধরে বলল, খবরদার একবারও ভাববেন না আমি ছোট তাই আপনাকে ভয় পেয়ে চুপ হয়ে যাব। চুপসে যাব। বউ হই আপনার, ছোট হই আর বড়। এদিক ওদিক যদি কোনোভাবে কিছু করার চেষ্টা করেন সত্যি করে বলছি সংসার করা তো দূর তারা চিহ্ন চেয়ে থাকবেন কিনা তারও কোন নিশ্চয়তা নেই। একেবারে গলাটাকে তারা চিহ্নটে ফেলবো আমি। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল নূর রাগে ক্ষোভে। সাদাফ মুগ্ধ নয়নে তাকিয়ে রইল নূরের দিকে। কাজ হয়েছে, এটাই চাচ্ছিল সাদাফ। এই কথাগুলোই নূরের মুখ থেকে বের করতে চাচ্ছিল সাদাফ। নূরের হাত ধরল, ধরে পা তারা চিহ্ন গলের মতো তারা চিহ্ন মুখ হেতে লাগলো নূরের হাতে। তারপর বলল, বুঝতে পেরেছিস এবার কি কি বলে ফেলেছিলি তুই আমাকে? মুখে বলা যতটা সহজ নূর বাস্তব জীবনে প্রয়োগ করা ততটাই কঠিন। যত সহজে তুই ডিভোর্স চেয়েছিস আমার কাছ থেকে ততটা সহজে তুই আমার কাছ থেকে ডিভোর্স নিয়ে বাঁচতে পারবি না। আমার সংসার তুই তোর চোখের সামনে দেখতে পারবি না। তাহলে এই মহৎ হওয়ার নাটক কেন? কোন সমাজের জন্য কাদের ভতে এগুলো করেছিস? আমি চেয়েছি তোর কাছে সন্তান। আমি একবারও বলেছি আমার লাগবেই? আরে সন্তানের চাহিদা কার না আছে? তোর আছে আমার আছে পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষের আছে। কিন্তু আমাকে জিজ্ঞেস কর আমাকে শুধু আজকে কেন আজ থেকে 50 বছর পরও যদি জিজ্ঞেস করা হয় আমি কাকে চাই আমি চোখ বন্ধ করে বলে দিব আমি শুধু নূরকে চাই। প্রয়োজন নেই আমার কোন সন্তান। তুই যদি পথ থেকে একটি সন্তানকে কুড়িয়ে এনে মমতা দিয়ে তাকে আগলে রেখে নিজের সন্তানের পরিচয় দিতে পারিস আমি খুশি খুশি সেই সন্তানকে নিজের পিতৃ পরিচয় দিব। আরে পা তারা চিহ্ন গলি মা হওয়ার জন্য জরায়ু লাগে না। মা হওয়ার জন্য বুকের ভিতর কোমল একটা মাতৃ হৃদয় লাগে। যেটা তোর আছে। তুই তো মা হতে পারবি গর্ভে ধারণা না করিস আমরা অ্যাডপ্ট করে নিতে পারবো। তাকে কি আমরা আমাদের সন্তানের মতো পালন করতে পারবো না? কিন্তু আমার জীবন থেকে তুই তোর জীবন থেকে আমি হারিয়ে গেলে আমরা কি কখনো কাউকে পাবো? সন্তানের রিপ্লেসমেন্ট না হয় অন্য কোন সন্তান দত্তক নিয়ে নিতে পারবো কিন্তু তুই আমার বা আমি তো রিপ্লেসমেন্ট কোথায় পাবো নূর? নূর বুঝতে পারছে নিজের প্রত্যেকটা ভুল। বুঝতে পারছে। নূর জোরে জোরে কান্না শুরু করে দিল। সাদাফ নূরের পাজোড়া ছেড়ে খাটে উঠে বসল। বসে নূরকে জড়িয়ে ধরে গালে কপালে ঠোঁটে তারা চিহ্ন মুখ হেতে লাগল। নূর জড়িয়ে ধরল সাদাফকে শক্ত করে। জড়িয়ে ধরে বলল, আমি যে মেনে নিতে পারছিলাম না আমার অপূর্ণতা। আমি কখনো মা হতে পারবো না যার জন্য আপনিও কখনো বাবা হতে পারবেন না। আমার হৃদয় তারা চিহ্ন অঙ্গে খানখান হয়ে গেছে আমি কি করব বলুন? কিন্তু আপনাকে আমি ছাড়তে পারবো না। এটা আমার ভুল ছিল আপনাকে আমি কোন কিছুর বিনিময় ছাড়তে পারবো না। একটা সন্তান কেন হাজার সন্তানের বিনিময়ে আমি আপনাকে ছাড়তে পারবো না। বলুন অন্য কোন মেয়ের দিকে তাকাবেন না কথা দিন আমাকে। কখনো আমাকে অবহেলা করবেন না সন্তানের জন্য। আপনার চোখে একটু অবহেলা দেখলে যে আমি মতারা চিহ্ন রে যাব। যে চোখে শুধুমাত্র আমার জন্য অপেক্ষা আমার জন্য ভালোবাসা রেখেছি সেই চোখে যদি আমি একটু অবহেলা দেখি আমি মতারা চিহ্ন রে যাব সত্যি সত্যি। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল নূর। সাদাফের হৃদয়টা যেন তারা চিহ্ন নিয়ে চুরমার হয়ে যাচ্ছে নূরের আর্তনাদ শুনে। নূরের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, পা তারা চিহ্ন গলি শুধু এই জীবন কেন পৃথিবীতে যদি আমি শতবার জন্মগ্রহণ করি আমার শুধু নূরকেই চাই। চাই না আমার কোন সন্তান। সবকিছু ধ্বংস হয়ে যাক তুই শুধু আমার থাক নূর। আমার আর কিছু লাগবে না। বলেই নূরের ঠোঁট আঁকড়ে ধরে তারা চিহ্ন মুখ হেতে লাগলো সাদাফ। ড্রয়িং রুমে বসেছিল সবাই। সবাই ভাবছে কি হচ্ছে উপরে।
নূর এমন রিয়েকশন করছে অলরেডি সবাই বুঝে গিয়েছে, কারণ ফজলুর রহমান রুমে ঢুকে যখন নিজের ব্যাগ চেক করেছে ফাইলপত্র দেখে বুঝে গিয়েছে নূর ফাইল দেখেছে। ফজলুর রহমান সাথে সাথে হুমায়ুন রহমানকে জানান যে নূর জানতে পেরেছে। তাই সকাল থেকে নূর রুমের মধ্যে নিজেকে বতারা চিহ্ন এন্দি করে রেখেছে। ফজলুর রহমান বললেন, সাদাফ যেহেতু এসেছে নূরকে বুঝাবে, আমার মনে হয় এখন পরিবারের সবাইকে জানিয়ে দেওয়া উচিত নূরের সমস্যাটা সম্পর্কে। নওরিন আফরোজ, শামিহা বেগম, রিমা, সাইমন সবাই অবাক হয়ে আছে। কি বলবে সবাইকে তাই ভাবছে। হুমায়ুর রহমান ফজলুর রহমান চুপচাপ মাথা নিচু করে বললেন, তোমাদেরকে জরুরি একটা কথা বলার জন্য ডেকেছি। সাদাফ নূরের রুমে আছে, ওখানেই থাকুক। সাদাফ সব কিছু জানে অলরেডি, নূরও জেনে গিয়েছে। এখন তোমাদের জানানোর পালা। নওরিন আফরোজ বললেন, কি বলছেন, আমাদের তো বুকটা কাঁপছে, তাড়াতাড়ি সুন্দর করে বলুন কি হয়েছে। শামিহা বেগম বলছে, এত ভূমিকা করছেন কেন, কি হয়েছে নূরের? নূর হয়তো কখনো মা হতে পারবে না, তবে ট্রিটমেন্টে যদি ওর বডি সাড়া দেয় তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে, বললেন ফজলুর রহমান। কথাটি শোনা মাত্র শামিহা বেগম সোফার উপরে ধাপ করে বসে পড়লেন। কি বললেন উনি? এই মাত্র কি বললেন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না শামিহা বেগম। তার মেয়ে মা হতে পারবে না, এত বড় কথা লুকিয়ে রেখেছে তার কাছ থেকে। নওরিন আফরোজ যেন বোকা বনে গেলেন। কি বলবেন, কি রিয়েকশন দিবেন বুঝতে পারছে না। নাকি ভুলই শুনলেন, তাকিয়ে রইলেন হুমায়ুন রহমানের দিকে। হুমায়ুন রহমান মাথা নিচু করে বসে আছে, তার মানে কথাটি সত্য। সাইমন বলে উঠল, কি বলছো বাবা? কবে তুমি শুনলে এই কথা? এই যে কিছুদিন আগে নূর হসপিটালে ভর্তি হয়েছে তখন বলেছে ডাক্তার। এক ডাক্তার বলেছে আমরা আরো 10টা ডাক্তার দেখাবো। রিমারও ভীষণ খারাপ লাগছে কথাটি শুনে, বারবার শুধু নূরের মুখটা মনে পড়ছে। নূর তো বাচ্চা ছেলে মেয়ে, কত ভালোবাসে, ওর সাথে কেন এমন হতে হলো? ফজলুর রহমান বললেন, অবাক হইও না। এই ঘটনা এই 3-4 দিন আগের ঘটনা নয়, এটি হচ্ছে 4 বছর আগে প্রথমবার যখন নূরকে হসপিটালে ভর্তি করেছিলাম তখনকার। বাসায় তোমরা কেউ ছিলে না, শুধু আমি আর শামিহা ছিলাম। শামিহাকে তখন জানাইনি হসপিটাল ডক্টর কি বলেছিল। চুপচাপ নূরের ট্রিটমেন্ট করিয়েছি, ওষুধ খাইয়েছি, নূর নিজেও জানতো না, তবে নূর আজকে সকালে ফাইল দেখে জেনে গিয়েছে। তখন থেকে ঘরবন্দি রয়েছে আমার মেয়েটা। কাউকে কিছু বলতে পারছে না। হয়তো কেঁদেছে, অনেক কেঁদেছে, চিৎকার করেছে, কিন্তু ওর চিৎকার হয়তো আমাদের কারো কান অবধি পৌঁছায়নি। কিছুক্ষণ আগে যখন রুমে গিয়ে আমি ফাইল চেক করলাম তখনই আমার বুকটা কেঁপে উঠেছে, কারণ ফাইলটা আমি এভাবে রাখিনি। বুঝলাম এখানে নূরের হাত পড়েছিল। কিন্তু সাদাফ নূরের পাশে আছে, সমস্যা নেই। সাদাফ ওকে সামলে নিবে। তোমরা সবাই এমন ভাবে ওর সামনে থাকবে যেন এটাতে তোমাদের কিছু যায় আসে না। আমি জানি যায় আসে না, কিন্তু কেউ ওকে সহমর্মিতা জানাতে বা সান্ত্বনা দিতে যাবে না। এটা তোমাদের মাথায় রাখবে না। কিছুক্ষণ পর সাদাফ যখন ওকে নিয়ে নামবে, এসব নিয়ে তোমরা ভাববে না। ওর সাথে কোন আলোচনা করবে না। শামিহা বেগমের চোখ দিয়ে গড়গড়িয়ে পানি ঝরতে লাগলো। নওরিন আফরোজ সাথে সাথে এসে বললেন, এই পা তারা চিহ্ন গলি, তুই কাঁদছিস কেন? তুই মা হয়ে কাঁদলে আমার নূর কি করবে? ও তো বাচ্চা মেয়ে, ও তো আরো কান্নাকাটি করবে। আমাদের কারো কিছু যায় আসে না, নূর মা হতে পারুক না পারুক। আমাদের চাই নূর সুস্থ থাকুক, নূর ভালো থাকুক। শামিহা নরিন আফরোজের মুখের দিকে তাকিয়ে বললেন, তোমাদের মন অনেক বড় ভাবি। ভাবি আমার মেয়েটা। আচ্ছা সাদাফ কি করবে? সাদাফ কি সারা জীবন মেনে নিবে যদি কখনো সন্তান না হয় নূরের? ফজলুর রহমান সাথে সাথে বললেন, সাদাফের কোন সমস্যা নেই। সাদাফ সব ভাবে গ্রহণ করতে রাজি। ভালোবাসে নূরকে। আমিও সংশয় ছিলাম, তবে আর নেই। তাই আমিও ওদের সম্পর্কটাকে মেনে নিয়েছি। সামনে সপ্তাহে ওদের ধুমধাম করে বিয়ে দিব আমি। আমি চাই না বাড়িতে কোন শোকের মাতম লেগে থাকুক। বাড়িতে অনুষ্ঠান হবে, আনন্দ হবে। সাদাফ আর নূরের ধুমধাম করে বিয়ে হবে। সাদাফ আজকে থেকে এই বাড়িতেই থাকবে। যেতে দিব না ও যতই বলুক। আর সামনে সপ্তাহে ওদের ধুমধাম করে বিয়ে দিয়ে ওদের হানিমুনে পাঠাবো। সেখানে নূরের ট্রিটমেন্ট হবে, সবকিছু আমরা গোছগাছ করে ফেলেছি। তোমরা শুধু একটু স্বাভাবিক থেকো। সবাই চুপচাপ স্বাভাবিকভাবেই নিচে বসে আছে, যেন অভিনয় করছে। চা খাচ্ছে, নাস্তা খাচ্ছে, যেন কিছুই হয়নি এমন। সাদাফ নূরের হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নামছে। নূর সিক্ত চোখে তাকালো সবার দিকে। সবাই কি কিছু জানে, কিছু বুঝতে পেরেছে, নাকি শুধু সাদাফ ভাই নূর জানে আর বাবা ছাড়া কেউ জানে না? ভাবছে নূর। নূরের পা জোড়া যেন থেমে যাচ্ছে। হাত মুষ্টিবদ্ধ হতেই সাদাফ টের পেল নূরের দ্বিধাদ্বন্দ্ব। সাদাফ নূরের হাতের আঙুলে ভাজে ভাজে আঙুল গলিয়ে দিয়ে বলল, নিচে আয়। ধীরে ধীরে নূরকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সাদাফ।
চোখের ইশারায় ফজলুর রহমান ও হুমায়ুন রহমানকে বুঝালেন সব ঠিক আছে। তারপর পরিস্থিতি স্বাভাবিক রাখতে বলল, আমাদের চা নাস্তা কোথায় আম্মু, আমাদেরকে ভুলে গিয়েছ? কাঁদতে কাঁদতে নূরে চোখ মুখ ফুলে গিয়েছে। কিন্তু স্বামীহা বেগম নওরিন আফরোজ এমন ভান করলেন যেন কিছু বোঝেননি বা জানেন না। বললেন, হ্যাঁ বসো বসো, তাড়াতাড়ি নাস্তা দিচ্ছি, তোরা তো উপরে গল্প করছিলি তাই আর ডাকলাম না। নূরকে সোফায় বসিয়ে সাদাফ পাশে বসল। তারপর সাইমনের দিকে তাকিয়ে বলল, কিরে কি অবস্থা তোর? লেখাপড়া কেমন যাচ্ছে? শুনলাম খুব সিরিয়াস হয়ে নাকি পড়ছিস দুদিন ধরে। সাইমন মুচকি হেসে বলল, হ্যাঁ প্রতিষ্ঠিত হতে হবে, তোমার মতো হতে হবে, তাই। রিমা লজ্জায় মাথা নিচু করে ফেলল। এখন রিমা জানে কেন সাইমন মন দিয়ে পড়ছে, কেন প্রতিষ্ঠিত হতে চাচ্ছে। ফজলুর রহমান সবার দৃষ্টি আকর্ষণ করে বললেন, ভাইজান আপনি বলেন আমরা কি ঠিক করেছি? হুমায়ুন রহমান সাদাফের দিকে তাকিয়ে বলল, তোর জন্য একটা সুখবর আছে। একটা না অ্যাকচুয়ালি দুইটা সুখবর আছে। এক, যেটা নিয়ে কোন না বলা চলবে না, সেটা হচ্ছে আজকে থেকে তুই এই বাড়িতে থাকবি। আমরা কোন না শুনব না। দুই, সামনের সপ্তাহে ধুমধাম করে তোদের বিয়ে দেওয়া হবে। এটাই আমরা এতক্ষণ বসে প্ল্যান করছিলাম। সাদাফ বলল, বিয়ে হোক, এখানে থাকার কি দরকার? সবাই বলে উঠল, না কোন কথা চলবে না। নূর সাথে সাথে চট করে তাকালো হুমায়ুন রহমানের দিকে ও ফজলুর রহমানের দিকে। তার মানে কি তারা মেনে নিয়েছে এই বিয়ে? নূরের এক মন খুশি হলো, আরেক মন যেন খুশি হতে পারছে না। যদিও সবকিছু মেনে নিয়েছে, কিন্তু কেন যেন এখন নূরের মধ্যে কিছু একটা কিন্তু থেকেই যায়। থেকে থেকে তো নূরের মন খারাপ হবে এখন। সাদাফ বুঝতে পারছে নূরের হয়তো আবার মন খারাপ হতে যাচ্ছে। তাই বলল, আচ্ছা ঠিক আছে, কে কি করবে এখন থেকে প্ল্যান শুরু করে দাও। অনুষ্ঠান কিন্তু অনেক সুন্দর হওয়া চাই, যেমন আমার নূরের পছন্দ সেরকম হওয়া চাই। রিমা বলে উঠল, ইস নূরের পছন্দ হলেই হবে, আমি যে বরের একমাত্র বোন, আমার পছন্দই পছন্দ। সাইমন বলল, তুই চুপ করে থাক, তোর আবার কিসের পছন্দ? যেমন আমার বোন চাইবে সেরকমই হবে, কারণ বিয়েটা আমার বোনের। রিমা সাইমনের দিকে তাকিয়ে বলল, বেশি কথা বলছো কিন্তু তুমি। সাইমন বলল, তুই চুপ কর, তুই বেশি কথা বলিস। নওরিন আফরোজ বললেন, আচ্ছা ঠিক আছে, সবার পছন্দ অনুযায়ী হবে। কোন সমস্যা নেই। তাহলে কি আমরা আগামীকাল থেকে সবকিছু আয়োজন শুরু করে দিব? কারণ সময় কম। কেনাকাটা দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দিন, যা যা শপিং করা লাগে আমরা এগুলো করে নিব। বাহিরে যাবতীয় যা যা কাজ এগুলো সাইমন সাদাফ এবং আপনারা ভাগ করে নিন। নূর তাকিয়ে দেখল সবার আনন্দ বিয়ে ঘিরে। তাকালেন বাবার দিকে। ফজলুর রহমানও তাকালো নূরের দিকে, যেন চোখ দিয়ে আশ্বাস দিচ্ছেন সব ঠিক হয়ে যাবে। সাদাফ বলল, আমার বিয়ে আমি কি কাজ করব? আমি তো রিল্যাক্স করব, ঘুরবো ফিরবো, মজা করব। সাইমনকে কাজ দাও, ও তো এখন খুব সিরিয়াস। কাদের কাদের দাওয়াত দেওয়া হবে লিস্ট ওকে দিয়ে দাও, ও পার্সোনালি যে যে দাওয়াত দিয়ে আসবে। দেখি কতটা দায়িত্ববান হয়েছে আমার ছোট ভাই। সাইমন চট করে বলে ফেলল, আমি একা যাব কেন? সাথে রিমাও যাবে। নরিন আফরোজ সাথে সাথে তাকালো সাইমনের দিকে। সাইমন মাথাটা নিচু করে ফেলল। নরিন আফরোজ আর না করল না, যেহেতু সবার সামনে বলেছে, না করলে ব্যাপারটা কেমন দেখায়। এভাবেই বিয়ের আলাপচারিতা চলতে লাগলো। রাতে ডিনার শেষে সবাই যার যার রুমে গিয়ে রেস্ট করছে। রাত বাজে 12টা। নূর রুমে শুয়ে আছে। নূরের ভাবতে ভালো লাগছে, আজ সাদাফ ভাই এই বাড়িতে, আজ থেকে এই বাড়িতেই থাকবে। এদিকে সাদাফের ঘুম আসছে না। মোবাইলটা হাতে নিয়ে চট করে ফোন লাতারা চিহ্ন গাল নূরকে। 2 রিং হওয়ার সাথে সাথে নূর ফোন ধরে হ্যালো বলতেই সাদাফ বলল, কে যেন বলেছিল আমাকে অনেক ভালোবাসে। আমি নাকি অন্য কারো দিকে তাকালে আমার গলাটাকে তারা চিহ্ন টেনে ফেলবে। অথচ সেই ভালোবাসা স্বামী যে পাশের রুমে একা শুয়ে আছে, একা একা ঘুমাতে পারছে না, সেটা কি সেই বউয়ের খেয়াল আছে? কোলবালিশ নিয়ে যদি শুয়ে থাকবো তাহলে বিয়ে করেছিলাম কেন? তাও কি একবার বিয়ে করেছি, জন্মের পর থেকে বিয়ে করেই যাচ্ছি, কিন্তু বউকে কাছে পাচ্ছি না। আবার সামনের সপ্তাহে বিয়ে করব। এরপর কি বউকে একবারে নিজের কাছে পাবো, নাকি বউ আবার নিজের ঘরে ঘাপটি মেরে বসে থাকবে? সাদাফের আক্ষেপ ভরা কথাগুলো শুনে নূর হেসে ফেলল। সাদাফের কলি তারা চিহ্ন জাটা যেন ঠান্ডা হয়ে গেল নূরের হাসিটা শুনে। তারপর ঘোর লাগা কণ্ঠে বলল, আমার ঘুম আসছে না। কেউ কি আসবে আমার রুমে একটু মাথায় তেল মালিশ করে দিতে, চুল টেনে দিতে? আর কিছু করব না, সত্যি সত্যি শুধু একটু মাথা চুলগুলো টেনে দিবে। নূর লজ্জায় চুপ করে রইল। নূর বিশ্বাস করে না এই লোককে। শুধু চুল টানিয়ে ছেড়ে দিবে এটা তো মোটেও বিশ্বাস করে না নূর। নূর রুমে বসে ভাবছে যাবে কি যাবে না।
কিন্তু নূরেও জানে এই ভাবনা মূল্যহীন, কারণ ও শেষ পর্যন্ত যাবে। তাই হাতে তেল নিয়ে নিল একটি বাটিতে করে, তারপর সোজা হাঁটা ধরল সাদাফের রুমের দিকে। দরজার কাছে আসতেই থেমে গেল নূরের কদম। নূরের লজ্জা লাগছে। বিয়ের পরে এই প্রথম সাদাফের রুমে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। ঢুকবে কি ঢুকবে না, কেউ যদি দেখে ফেলে তাহলে কি মনে করবে সবাই। এসব ভাবনার মাঝেই সাদাফ বলে উঠল, নূর ভিতর আয়। কতক্ষণ বাহিরে থাকবি? নূর চমকে উঠল। কি করে বুঝলো আমি এসেছি? নূর দরজা হালকা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকল। নূর দরজা ঠেলে ঢুকেই টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। কেমন যেন লাগছে আজকে নিজের বাড়িতে সবাই আছে। অদ্ভুত লাগছে নূরের কাছে। আজকে আর চুপে চুপে আসেনি, কিন্তু সবাই যদি জেনে যায় কি একটা লজ্জার মধ্যে পড়ে যাবে নূর। নূরের অবস্থা দেখে সাদাফের মনে মনে হাসি পাচ্ছে, তাই ঠান্ডা স্বরে বলল, দূরে দাঁড়িয়ে আছিস কেন? কাছে আয়। নূর আমতা আমতা করে বলল, তেল নিয়ে এসেছি। মাথায় দিবেন বলেছিলেন। সাদাফ বলল, তেল টেবিলে রেখে এখানে আয়। আমার কাছে। নূর বলল, তেল রেখে আসবো মানে? আপনি না বললেন মাথায় তেল দিবেন? সাদাফ বলল, দিব, সময় কি পার হয়ে যাচ্ছে নাকি? তেলটা রেখে তুই আগে বিছানার কাছে আয়। কিছুক্ষণ চুল টেনে দিবি, তারপর যাওয়ার সময় তেল মালিশ করে দিয়ে যাবি। নূর তেল রাখল টেবিলের উপর। তারপর ধীরে ধীরে এক পা দু পা করে এগিয়ে গেল বিছানার কাছে। নূর বিছানার কাছে এগিয়ে আসতেই সাদাফ বলল, এখানে পা মেলে বস, আমি তোর পায়ের উপরে মাথা রেখে শুভ, তুই চুল টেনে দিবি। নূর চুপচাপ খাটের উপরে পা মেলে বসল। কেন যেন সন্দেহ হচ্ছে লোকটার মতিগতির উপর। সাদাফ জানে নূর কি ভাবছে। তাই নূরকে বলল, দিনভর শুধু এসব ভাবিস? এত পচা বুদ্ধি তোর মাথায় কোত্থেকে আসে? সারাদিন এসব ভাবিস তাই না? নূর নিজের ভাবনায় লজ্জা পেয়ে গেল। কি বুঝাতে চাইল লোকটি? উনার মধ্যে কিছু নেই, সব ভাবনা শুধু নূরের মাথার মধ্যেই। নূরের ভাবনা চিন্তার মধ্যেই হঠাৎ করে সাদা নূরের মাথা ধরে কোলে শুয়ে থাকা অবস্থায় ঠোঁটে চুমু খেলো জোর করে। বলল, তুই যা ভেবেছিলি সব ঠিক ভেবেছিলি। তোর মাথার মধ্যে পচা চিন্তা ঘোরে আর আমি পচা কাজ করব এখন। তোর কি মনে হয় আমি এমনি এমনি থেকেছি? সারাদিন অনেক প্যারা দিয়েছিস তুই। এখন সব উসুল করব। বলেই নূরকে বিছানায় চেপে ধরল সাদাফ। নূর বলল, কি করছেন? ছাড়ুন। কেউ এসে পড়লে খুব বাজে হবে সিচুয়েশনে। সাদাফ বলল, কেউ আসবে না। আচ্ছা দাঁড়া, দরজা লাগিয়ে আসছি। বলেই নূরকে ছেড়ে দরজা লাগাতে গেল সাদাফ। নূর চুপচাপ বসে আছে। কিছু করার নেই। সাদাফ দরজা লাগিয়ে দিয়ে বিছানার পাশে দাঁড়িয়ে বলল, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমার বিয়ে করা বউ তুই। 2 দিন পরে আমার রুমে প্রতিদিন থাকবি, তো লজ্জা পাওয়ার কি আছে? নূর বলল, বিয়ের পরে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন লজ্জা লাগছে। লজ্জা কিছু নেই। কেউ আমার রুমের আশেপাশেও আসবে না। কারো এত বড় সাহস নেই। বলেই লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিল সাদাফ। সাদাফ নূরের কাছে এসে নূরের কোলে শুয়ে বলল, এবার মাথার চুল টেনে দে। নূর ধীরে ধীরে সাদাফের মাথার চুল টেনে দিতে লাগল। সাদাফ ঘোর লাগা দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। এটা নূর ওর প্রেয়সী, ওর আদরের ছোট বউ, অনেক শখের বউ। নূরের দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ পর ধীরে ধীরে বলল, আমি তোকে অনেক ভালোবাসি নূর। ভীষণ ভালোবাসি। কখনো আমাকে ছেড়ে দূরে থাকার কথা চিন্তাও করিস না। তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বলেই নূরের কোমরে পেঁচিয়ে পেটে মুখ গুজে দিল সাদাফ। সাদাফ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। নূরের কেমন যেন অনুভূতি হচ্ছে। আজকে নিজের বাড়িতে এভাবে সাদাফের ঘরে বসে সাদাফের চুল টেনে দিচ্ছে নূর। কিছুক্ষণ পর আমতা আমতা করে বলল, চুলে তেল দিয়ে এখন আমি রুমে যাই। সাদাফ বলল, না, যেতে হবে না। বলেই নূরের কোমর পেঁচিয়ে ধরে পেটে মুখ গুজে দিল সাদাব। নূর যেন থ হয়ে গেল। ঠিক এই জিনিসটাকে ভয় পাচ্ছিল নূর। এখন কি করে যাবে রুমে? ভালো করে জানে নূর সাদাফ ওকে মোটেও যেতে দিবে না। সাদাফের স্পর্শ ধীরে ধীরে গভীর হতে লাগল। সাদাফ মুখ তুলে তাকালো নূরের দিকে। নূর তাকিয়ে আছে ঘোর লাগা দৃষ্টিতে সাদাফের দিকে। কেমন যেন লাগছে, সংকোচ বোধ হচ্ছে নূরের অনেক। সবচাইতে বড় সংকোচ এটাই যে আজকে এই বাড়িতে সবাই আছে, সাদাফের রুমে লজ্জা কাটাতে পারছে না নূর। নূর আবার আমতা আমতা করে বলল, প্লিজ যাই না, আর তো মাত্র কয়েকটা দিন। সাদাফ বলল, না, আর কয়েকটা দিন কেন, একটা দিন ও একটা মুহূর্ত আমি তোকে ছাড়া থাকব না। বলেই নূরকে ধীরে ধীরে বিছানায় শুইয়ে দিল সাদাফ। সারাদিন আমাকে অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছিস, অনেক প্যারায় রেখেছিস, এখন তোর পালা শোধ বোধ করব। বলেই নূরের ঠোঁট আঁকড়ে ধরল সাদাফ। সকাল 9টা। দরজা নক করা শব্দে সাদাফের ঘুম ভেঙে গেল।
নূরের দিকে তাকালো। দেখল নূরের মাত্র ঘুম তারা চিহ্ন গেছে। চোখ পিটপিট করে তাকালো সাদাফের দিকে তাকিয়ে ঘুমো ঘুমো অবস্থায় বলল, নূর যাকে যেন নক করছে, যে দরজা খোল। নূর অবাক হয়ে গেল। সারারাত সাদাফের রুমে ছিল, এখন বাহিরে কেউ নক করছে, তার মানে এখন যেই হোক দেখে ফেলবে নূর এই রুমে। নূর চেয়েছিল সকাল ভোরবেলা ঘুম থেকে উঠে চুপি চুপি চলে যাবে, দেখবে না। নূরের নিজের চুল নিজের ছিঁড়ে ফেলতে ইচ্ছে হচ্ছে। নূর সাদাফের দিকে তাকিয়ে স্পষ্টভাবে না করে দিল। বলল, আমি পারবো না, আপনি যে দরজা খুলেন। বারবার বলেছিলাম আমি রাতেই চলে যাই, আপনি আমাকে যেতে দিলেন না। সাদাফ বলল, তো কি হয়েছে, নিজের স্বামীর ঘরে আছিস, অন্য কারো ঘরে না। যা তো, যে দরজাটা খোল। পাতারা চিহ্ন গোলামি করিস না। যা প্লিজ। সারারাত আমি অনেক ক্লান্ত পরিশ্রম করেছি, অনেক খাটিয়েছিস আমাকে। এবার একটু ঘুমাতে দে প্লিজ, যে দরজাটা খোল। নূর বলল, আমি খাটিয়েছি মানে? অসম্ভব, আমি খুলতে পারবো না। বলে ঘুম থেকে উঠে ওয়াশরুমের দিকে দৌড় দিল নূর। সাদাফ অবাক হয়ে গেল। কি আর করবে, নিজেই উঠল। উঠে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে এগিয়ে দরজা খুলতেই নওরিন আফরোজ বলল, ঘুম থেকে উঠেছিস? ও সরি, ডিস্টার্ব করলাম, তুই তো এত বেলা পর্যন্ত ঘুমাস না। তাই আর কি ভাবলাম বলে এদিক ওদিক তাকাতে লাগলো। সাদাফ বলল, কি হয়েছে, কি দেখছো? নওরিন আফরোজ বললেন, নূর কোথায়? সবাই নিচে আছে, নূরকে ওর রুমে পাঠা, কেউ দেখবে না। বলেই নওরিন আফরোজ চুপচাপ চলে গেল। সাদাফ হাত দিয়ে মাথা চুলকাচ্ছে, এই প্রথম মায়ের সামনে একটু লজ্জা পেল সাদাফ। এবার বুঝতে পারল নূর কেন ওয়াশরুমে দৌড় দিয়েছে। সাদাফ দরজা লাগিয়ে ঘুরেই ওয়াশরুম পর্যন্ত গেল। দরজা নক করে বলল, এবার বের হ, চলে গিয়েছে। ধীরে ধীরে ওয়াশরুমের দরজা খুলল নূর। বলল, এখন কি হবে, সবাই জেনে যাবে আমি এই রুমে ছিলাম। সবকিছু আপনার জন্য। সাদাফ নূরের দিকে তাকিয়ে মুচকি হাসল। হেসে নূরকে আরেকটু খেপানোর জন্য বলল, হ্যাঁ মা এসেছিল, মা অলরেডি জেনে গিয়েছে তুই এখানে। আর এখন সবাই সবকিছু জানবে, এটাও জানবে তোর সাথে আমার রাতের বেলা সবকিছু হয়েছে। নূর সাদাফের দিকে তাকিয়ে বলল, ছি, আপনি এত বাজে লোক। বলেই সাদাফকে হাত দিয়ে ধাক্কা দিয়ে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল বের হবার উদ্দেশ্যে। সাদাফ বলল, 1 মিনিট দাঁড়া। নূর দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে পিছনে দিকে তাকাতেই দেখল সাদাফ প্রায় ওর কাছাকাছি চলে এসেছে। নূর অবাক হল। সাদাফ দুহাতে রাজলে নূরের মুখটি ধরে কপালে একটি চুতারা চিহ্ন মুখাল। তারপর বলল, আমার এমন লজ্জাবতী লাজুক লতা নূর খুব পছন্দ। নিজের রুমে যেতে যেতে হঠাৎ করে সামনে পড়ল রিমা। নূর কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। রিমা নূরকে দেখে মিষ্টি মিষ্টি হেসে নূরের দিকে চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করল, কি ব্যাপার, কোথায় ছিলি? নূর বলল, কোথায় থাকবো, রুমে ছিলাম। রিমা বলল, রুমে তো ছিলি জানি, কিন্তু কার রুমে? তোর রুম থেকে মাত্র এলাম, তুই রুমে ছিলি না। নূর বলল, একটু আগে ছিলাম। আমি একটু বাহিরে গিয়েছিলাম। রিমা বলল, আমি সকাল 8টা থেকে তোর রুমে শুয়েছিলাম। দেখতে চাচ্ছিলাম তুই কখন আসিস। নূর আর কিছুই বলতে পারল না। চুপচাপ মাথা নিচু করে ফেলল। রিমার কাছে এসে বলল, পাগলি, লজ্জা পাচ্ছিস কেন? ভাইয়া তোর বিয়ে করা স্বামী হয়, থাকতেই পারিস। আর তাছাড়া 2 দিন তো তার বাড়িতে থেকেও এসেছিলি। তখন লজ্জা লাগেনি? এখন লজ্জা লাগছে কেন? আর সম্পর্কে আমি তোর ননদ হই, ননদ। হ্যাঁ, বয়সে বড়, সম্পর্কে বোন। মাত্র 1 বছর বড়, তাতে কি? তুই আমাকে ননদ হিসেবে ট্রিট করবি। আমি তোকে ভাবি বলে ডাকবো কেমন? নূর লজ্জায় মুচকি হাসল। বলল, ঠিক আছে। বলে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। রিমা নূরের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল। এদিকে খাবার টেবিলে বসে বিয়ের সমস্ত আয়োজন নিয়ে কথা বলছে ফজলুর রহমান ও হুমায়ুন রহমান। সাদাফ গোসল করে একটি ট্রাউজার ওটি শার্ট পরে নিচে নামছে। নূর এখনো নিচে নামেনি। সাদাফ বুঝতে পারছে নূরের লজ্জা লাগছে, তাই একটু সময় দিল নূরকে নিজে থেকে নিচে নামার। সাদাফকে দেখে ফজলুর রহমান বললেন, হ্যাঁ বসো, আমরা এভাবে প্ল্যান করেছি, এগুলো একটু দেখ। বাড়িতে নূরের শারীরিক অবস্থা নিয়ে কথা বলে একদমই নিষেধ। তাই চিকিৎসা বিষয়ে যত কথা অফিসে গিয়ে বলবে সাদাফ এভাবেই জানিয়ে দিয়েছে সবাইকে। বিয়ের প্ল্যান নিয়ে আলোচনা মাঝখানেই হঠাৎ খেয়াল করল নূর ধীরে ধীরে তারা চিহ্নের মতো সিঁড়ি দিয়ে নামছে। না জানি রাতভর কিছু তারা চিহ্নরই করেছে, ধরা খাওয়ার ভয় নামছে। সাদাফের হাসি পেল, খুব হাসি পেল। কিন্তু বাবাদের সামনে বা পরিবারে কারো সামনে হাসতে চাইল না। তাই দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চুপচাপ দেখতে লাগল। নূর সবার সামনে এসে মাথা নিচু করে চেয়ার টেনে বসল। সাদাফ কাজের মাঝখানে খাবারের প্লেট নিয়ে নূরের প্লেটে সার্ভ করতে লাগল। ফজলুর রহমান তাকিয়ে রইলেন সাদাফের দিকে।
কতটা যত্ন নিচ্ছে নূরের, দেখে উনি অভিভূত হলেন। মনে মনে নিজেকে গালি দিলেন কত শত। কয়েকটা দিন শুধু শুধু ছেলেটাকে কষ্ট দিয়েছে মেনে নেয়নি। অথচ সাদাফ সবসময় নূরকে এভাবেই পাগলের মতো ভালোবাসত। জানতো তারপরও মনে কোথাও একটা সন্দেহ ছিল। যাক, সন্দেহটা দূর হয়েছে, এখন আর কখনোই নূরকে সাদাফের কাছ থেকে দূরে রাখবে না ফজলুর রহমান। চলবে।